শিল্পের আলো ছড়িয়ে দিতে আমরা আবার ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মঞ্চালোকে। মঞ্চালোকে আড্ডা, কথামালা ও ভাবনা, থিয়েটারের একাল সেকাল নিয়ে আমাদের আজকের এই আয়োজন। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বিখ্যাত নাট্যকার, নির্দেশক এবং অভিনেতা এবং থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের দলপ্রধান তাপস শেখর। তাপস দা, হ্যাঁ, কেমন আছেন? ভালো। আচ্ছা দাদা, থিয়েটারটা আমরা যদি বলি যে কবে থেকে থিয়েটারটা আপনি শুরু করলেন এবং কেন থিয়েটারটা আপনি শুরু করলেন, কি চিন্তা করে আপনার থিয়েটারটা আপনার শুরু করেন? ধন্যবাদ মঞ্চালোককে। এখানে আড্ডা, থিয়েটারের আড্ডা, একাল সেকাল নিয়ে আলোচনা, ঘরোয়াভাবে আলোচনার একটি আয়োজন করবার জন্য আমি এবং আমাদের দল থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আসলে থিয়েটার আমি প্রথমেই থিয়েটার শুরু করি অনেক ছোটবেলায়। আমার প্রথম নাটক ছেড়ে দে হারামজাদা, খুব ছোটবেলায়। এটা মুক্তিযুদ্ধের পরপরই এই নাটকটি করা, 1972 সালে। আমার বাবা তখন আমাকে মঞ্চে জোর করে উঠান। তখন এই দুটি ডায়লগ আমি বলেছি, সেটা হলো মুক্তিযুদ্ধের পক্ষের ডায়লগ। তখন মনে হয়েছে যে মুক্তিযুদ্ধের ডায়লগ নিয়ে যদি আমি মঞ্চে উঠি, তার মানে হলো যে আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছি এবং জনগণকে, আমার দর্শককে সেটা আমি তাদেরকে মেসেজটা দিচ্ছি। তখন থেকে মনে হচ্ছিল যে আসলে নাটক নিয়ে কাজ করলে মনে হয় যে মুক্তিযুদ্ধের কথা বলা যাবে, শোষিত মানুষদের কথা বলা যাবে, যারা যারা অবহেলিত নারী, তাদেরকে নিয়ে কথা বলা যাবে। এই ভাবনা থেকে আসলে আমি থিয়েটার শুরু করি। মঞ্চে নাটক শুরু করি 72 সালের পরে, অনেক গ্যাপ। তারপরে 1981 সালে আমি নাটকটা শুরু করি। এরপরে গ্রুপ থিয়েটার ভিত্তিক নাটকে আমি যোগ দিই 1984 সালে। প্রথম আমার নাটক এটি হলো যে পথনাটক, শ্রী চোখে আঙ্গুল দাদা, শ্রী মনোজ মিত্রের নাটকটি। খুব ভালো নাটক এটি। পথনাটক হলো প্রথম শোটি আমি করি, মানে আমরা করি। আমার প্রথম নাটকের গুরু জনাব আলাউদ্দিন আহমেদ, উনি পরলোক গমন করেছেন, প্রায় 3 বছর হয়েছে। তো ওনাকে নিয়ে প্রথম নাটকটি আমরা সমুদ্র পাড়ে, মানে আমাদের চট্টগ্রামের সমুদ্র সৈকতে প্রথম নাটকটি আমরা ওখানে দর্শকদের সামনেই আমরা প্রথম অভিনয় করি এবং এটা সাগরের পাড়েই। তো আমরা যখন ঢোল পেটা তখন দেখি যে অনেক দর্শক হয়ে গেছে, অনেক দর্শক জমা হয়ে গেছে, সেখানেই আমরা প্রথম শো করি। আমার একটু স্মৃতি বলছে, সেটা হলো যে প্রথম যেদিন আমরা শোটা করতে যাব। স্মৃতির ব্যাপারটা তাপস দা আমরা একটু পরে আসছি। আমরা আগে বলবো যে আপনার থিয়েটারটাকে কি ভাবনার জায়গা, যে ভাবনা থেকেই তখন শুরু করি যে না, আমি নাটকের মাধ্যমে আমি মেসেজটা দিতে পারবো সাধারণ জনগণকে। সেদিক থেকে আমি মঞ্চে নাটকটা শুরু করে এখনো অবধি চলছে এবং আমার যতদিন প্রাণ থাকে এই দেহে ততদিন। সেটা আমিও দেখছি, যেহেতু আমিও আপনার দলের সাথে সম্পৃক্ত, দীর্ঘদিন আপনার সাথে কাজ করছি আমি। তো সেই জায়গা থেকে আমিও জানি যে থিয়েটারের আপনার যে ইনভলভমেন্টটা, সেটা আসলেই খুবই প্রশংসাযোগ্য আর কি। একটা স্মৃতি, বিশেষ কোনো স্মৃতি কি, মজার ঘটনা আপনার মনে আছে যে নিজের অজান্তেই আপনি এখনো খুব আপ্লুত হন? হ্যাঁ, স্মৃতি আছে, অনেকগুলো স্মৃতি আছে। তার মধ্যে সবচাইতে মজার ব্যাপার হলো যে আমরা মনির চৌধুরীর কবর নাটকটি
একবার মঞ্চায়ন করেছি চট্টগ্রাম আগ্রাবাদ সিডিএতে, গড়ির বাজার ওখানে সামনে। তো ওখানে শো করার সময় আমার গুরু ভাই, মানে আমার যিনি নাট্য নির্দেশক তখন ছিলেন পবন নাটকের, আলাউদ্দিন আহমেদ টিপু, উনি মানে শো চলছিল, তখন ওনার হাতে সিগারেট ছিল, ম্যাচ ছিল। তো আমি তখন মুদ্রা, মানে আমি মুদ্রাদের মানে একজন হয়ে খবর পাহারা দিচ্ছি, মুদ্রা ফকির। আমি ওনার দিকে তাকিয়ে আছি, উনি ওনার সাথে কথা বলছি, উনি আমাকে ভয় পাচ্ছেন। তো উনি সিগারেটটা মুখে নিয়ে ধরালেন, ধরার সাথে সাথে আগুন জ্বলে উঠেছে, মানে পুরো সিগারেটটা আগুন। আচ্ছা, আমিও মানে জাস্ট দর্শক যেন না বুঝে সেরকম করে আমিও দৌড়ে পালিয়েছি ঘটনায়। কিন্তু আমরা তো জানি যে থিয়েটার হচ্ছে মেক বিলিভ, আপনাকে দর্শকের কাছে বিশ্বাসযোগ্যতার জায়গাটা তৈরি করতে হবে। হ্যাঁ, বিশ্বাস। এখন উনি কি সত্যি সত্যি কি মানে না না না, দর্শককে বোঝাতে দেইনি যে এটা একটি মানে আমাদের জন্য ঘটনা, মানে এটা একটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ঘটনা, এটা আমরা বোঝাতে দিইনি। আমি দৌড়ে পালিয়েছি, উনিও সিগারেটটা ফেলে পেছনে চলে গেছে, গিয়ে পেছনে গিয়ে বলে যে এই হারামজাদারা কি সিগারেট দিলি, সব কেরোসিন তেলের সিগারেট, এগুলো আগুন দেওয়ার সাথে সাথে আমার মুখটুক পড়া গেছে এই সিগারেটটা। তারপরে ওখান থেকে ভেতর থেকে অন্য সিগারেট দিয়েছে, এখানে এসে তার মঞ্চে এসে উনি জ্বালালো, তার বলে যে কোথায় মুদ্রা ফকির, এগুলা কোনো মানে ডায়লগই ছিল না, মানে স্ক্রিপ্টে এসব কোনো ডায়লগই ছিল না, আমরা তখন বানিয়ে বানিয়ে ডায়লগুলো তৈরি করেছি। আমাকে ডেকেছে, আমি এসে তার পরবর্তী ডায়লগুলো বলেছি। তো সেক্ষেত্রে কি আপনার সাথে কি আমার কোনো অপ্রত্যাশিত ঘটনা আছে যেটা আপনার মনে পড়ে এখন? না, তোর সাথে এরকম কোনো ঘটনা আমার মনে নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ দারুণ একটা, সেটা হলো যে তোর বিয়ের আগে আমরা খুব তখন সিরিয়াস ছিলাম নাটকের রিহার্সেল নিয়ে। তো আমাদের তখন শিল্পকলা একাডেমির এই যে বিশাল বিল্ডিং টিল্ডিং এগুলো হয়নি, আমাদের টিন শেডের এখানে রিহার্সেল রুম ছিল। তো আমাদের নাটকের কর্মশালা চলছে ভেতরে, ভীষণ সিরিয়াস আমরা যারা আমরা ওখানে ডিরেকশন দিয়ে থাকি। তার মধ্যে তোর একটা ইয়ে ছিল যে তুই যখন কর্মশালাটা পরিচালনা করছিলি, আমি জাস্ট দূর থেকে দেখছিলাম। তো আমার তো সেখানে কোনো মানে বাধ্যবাধকতা নেই যে আমাকে থাকতে হবে ওই রুমে অথবা কিছু একটা করতে হবে, আমার সেরকম নেই, আমি শুধুমাত্র দেখছিলাম। তো আমি রুমে যাতায়াত করছিলাম বাইরে ভিতরে, তখন দরজা খুলে বাইরে দেখি যে একটা মেয়ে বসে আছে। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, তুমি কি ওয়ার্কশপ করবে, কর্মশালাতে আছো? বলে যে না। তুমি কার জন্য অপেক্ষা করছো? ও বলছিল। তারপর আমি বাইরে গিয়ে হাঁটাহাঁটা করে এসে বললাম যে কারোর জন্য অপেক্ষা করছো? আমরা কি প্রসঙ্গটা চেঞ্জ করবো? মানে মনে হয় না, এটা একটা মজার বিষয়, মনে হচ্ছে আপনি আমাকে কোথাও আটকাচ্ছেন। না না, আটকালের বিষয়, এটা একটা মজার বিষয়। সেদিন আমার খুব খারাপ লেগেছিল এবং এটা এখনো আমি মাঝে মধ্যে মনে করে হাসি। তো মেয়েটা বলছিল যে আমি একজনের জন্য অপেক্ষা করছি। তার জন্য? বলে যে সাইফুল ভাইয়ের জন্য। তা আমি বললাম যে সাইফুল ভাই তো বেরোতে দেরি হবে। তো বলে যে না, দেরি হলো, আমি বসে আছি। তুমি কতক্ষণ বসে থাকবে? এখন বাজে 4:30, ও বেরোতে বেরোতে সন্ধ্যার পরে। বলে আমি আছি, তুমি থেকো না, তুমি চলে যাও। বলে যে না, আমি থাকবো। আমি বললাম ঠিক আছে, তুমি বসে থাকো। পরদিন জানতে পারলাম যে সে তোর জন্য অপেক্ষা করছিল, তোর সাথে দেখা করার জন্য। পরে 1 ঘন্টা পরে এসে দেখি যে নেই। মানে ও বসতে 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 তার আর ধৈর্য ছিল না, কান্না করেছে, আমি পরে দেখেছি। না, আমার সাথে কিন্তু আপনার অনেকগুলো স্মৃতি, যেটা আমার কাছে মনে হয় যে যখন আমরা পারফর্ম করতে যাই দুজন একসাথে, যখন আমি আপনি আমার আর্টিস্ট যেটা যখন হয়, দেখা গেল যে কোনো একটা জায়গায় হয়তো আমরা সংলাপটা হয়তো বা মনে করতে পারছি না। এই সংলাপটা যখন মনে করতে পারছি না, তখন হয়তো আপনার দিকে তাকাচ্ছি, আপনি আমার দিকে ইশারা দিলেন। হ্যাঁ,
তখন আমরা সেটাকে আবার বুঝে নিতে এটা হলো যে মঞ্চে একজন কোঅ্যাক্টর যদি ভালো থাকে তাহলে সেখানে দর্শক তো বোঝার কোনো উপায় নেই। তাহলে একটা কথা বলি আপনাকে যে সেটা হলো এই যে কোয়ার্টিস্টের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিংটা, সেটা নাটকের কতটুকু গুরুত্ব আপনি মনে করেন? অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি গুরুত্ব। কোয়ার্টিস্ট যদি ভালো না হয় তাহলে কখনোই সেই নাটকে ভালো করা যায় না, কোনো পারফরমেন্স ভালো করা যায় না, এটা আমি একদম বলতে পারি। তার মানে আপনি বলতে চাইছেন যে একটা কোয়ার্টিস্টের সঙ্গে আরেকটা আর্টিস্টের অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, অনেক আন্ডারস্ট্যান্ডিং থাকে, থিয়েটারে এটা খুব ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপর তো আমরা থিয়েটারের একাল সেকাল নিয়ে যদি একটু চিন্তা করি, যেমন থিয়েটারে যদি সেকালের জায়গাটা যদি চিন্তা করি আমরা, তাহলে আমরা থিয়েটারটা শুরু হয়েছে সে 600 কি 500 বছর আগের, যদি আমরা সেই গ্রিকের যে জায়গাটা যদি দেখি আমরা, এরপরে যদি আমরা বাংলা থিয়েটারটাকে যদি দেখি, সেটা লেবেদেবের সময়কার কলকাতাতে যখন উনি বেঙ্গল থিয়েটার শুরু করেন, সেখান থেকে এসে সেটা যদিও বা অনেকদিন টিকে নেই, খুব বেশি সময় টিকে নেই, কিন্তু মূলত থিয়েটারটা আবার ওখানে 1875 এরকম হবে সম্ভবত কলকাতা থিয়েটারটা তারা শুরু করে। বাংলাদেশের থিয়েটারটা যখন আসলো তখন গ্রুপ থিয়েটার চর্চাটা 1972 থেকে শুরু হয়েছে, আমি যতটুকু জানি। তো একাল সেকালের যে পার্থক্যর জায়গাটা, মানে যে বিবর্তনটা তৈরি হলো, এটাকে আপনি আপনার দৃষ্টিকোণে কতটুকু বিবর্তন হলো? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আমি আমি আমার নিজে থেকে যেটা উপলব্ধি করছি সেটা হলো যে 72-এর পরে যারা থিয়েটারে আসে তারা একটা কমিটমেন্ট নিয়ে আসে। ওই যে আমি বলেছিলাম যে আমি আমার শোষিত মানুষের কথাগুলো, মুক্তিযুদ্ধের কথাগুলো আমি মঞ্চে সাধারণ মানুষের সামনে উপস্থাপন করি, সেটা পথে সাধারণ জনগণের সামনে উপস্থাপন করি। সেই যে কমিটমেন্ট নিয়ে আমি থিয়েটারে এসেছি, জি, তাহলে সেকালের কমিটেড ছিল থিয়েটারের কর্মীরা, তারা অত্যন্ত পরিশ্রম করে নাটক মঞ্চে উপস্থাপন করেছে। কেমন পরিশ্রম? যেমন তখন আমরা লাইট আমরা মঞ্চে প্রক্ষেপণ করতাম, একটা এটাকে কি বলে, ড্রামের মধ্যে পানি মধ্যে লবণ দিয়ে এরকম ইট বেঁধে আলোটাকে এদিক ওদিক করতাম, মানে কমানো এবং বাড়ানো দিয়ে। কত কঠিন, কত রিস্কের ব্যাপার ছিল। আর এখন লাইট অনেকগুলো দিয়ে খালি হাতে আঙুলের ইশারা, এটা সময়ের বিবর্তনে এখন আস্তে আস্তে আরো ডেভেলপ। মানে তখন থিয়েটার করা অত্যন্ত কঠিন ছিল, অত্যন্ত পরিশ্রম ছিল। আর এখন থিয়েটার করা তো পরিশ্রম নয়। হ্যাঁ, আমি পরিশ্রম করে মঞ্চে নাটক এনেছি, এখন তো সেই কমিটমেন্ট নেই। তার মানে আমি এসছি, আমি টিভিতে মুখ দেখানোর জন্য, বড় পর্দার মুখ দেখানোর জন্য, ছোট পর্দার মুখ দেখানোর জন্য, যদি না দেখাতে পারে তাহলে আমি থাকবো না। এখন কমিটমেন্ট নেই, মানে আমি সাধারণ জনগণকে আমার কথাগুলো বলবো, আমার কষ্টের কথা বলবো, সাধারণ মানুষের কষ্টের কথা বলবো, তারপরে মুক্তিযুদ্ধের কথা বলবো না, এগুলো এখন আমি আর কমিটমেন্টের জায়গাটা যেহেতু বলেছেন, তাহলে আমি বলি কমিটমেন্টের জায়গাটা যে রাখতে পারছি না, সেটা কি আমাদের ব্যর্থতা? যারা অগ্রজ যারা আছেন, এটা কি তাদের ব্যর্থতা? তাদের ব্যর্থতা বলবো না, আসলে আমাদের হলো যে ডিজিটাল যুগে এখন টেলিভিশনে 1000 চ্যানেল দেখা যায়, 1000 রকমের মানে অনেক জিনিস দেখা যায়, খেলা থেকে শুরু করে, নাটক থেকে শুরু করে, তারপরে এখন তো টিকটকও অনেক কিছু হয়, এগুলো নিয়ে ব্যস্ত সবাই। আচ্ছা, তাপসদা, তরুণ এবং প্রবীণদের মধ্যে এই পার্থক্যটা আপনি কি দেখছেন থিয়েটারে? আগের যে নাট্যকর্মীরা ছিল, সেই নাট্যকর্মীরা যে শ্রদ্ধাবোধ ছিল প্রবীণদের সাথে, যে
পার্থক্যটা ছিল। এখনকার নাট্যকর্মীদের মধ্যে সেই পার্থক্যটা দেখা যায় না। তারা তারা প্রবীণ শ্রদ্ধাভাজন নাট্যকারদের, নাট্য জনদের সেরকম শ্রদ্ধা করে না। আসলে এটা এটা আমি জানি না, ওই যে বললাম যে কমিটমেন্টের জায়গা আমরা নেই, তো জি, সেই জন্যই এইগুলো এখন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। সেটা শুধুমাত্র মঞ্চ নয়, আমাদের 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 এই স্কুল কলেজের কথা বলি, শিক্ষকদেরকে কিভাবে অপমান অসম্মান করা হচ্ছে। তাহলে ডিজিটাল যুগের থিয়েটারের পরিবর্তনটা মানে ভবিষ্যৎটা কি? মানে ভবিষ্যৎ আসলে আমি একটা কথা বলবো, সেটা হলো যে যারা আসে থিয়েটারে, আমি একদম যেটা আমি নিজে ফিল করি সেটা হলো যে বর্তমানে যারা আসে তারা পড়াশোনা করে না, থিয়েটারকে জানতে চায় না, থিয়েটারকে বুঝতে চায় না, থিয়েটার যে কত কঠিন একটি জিনিস এবং এটা মঞ্চে নিতে হলে যে কত কষ্ট করতে হয় সেই কষ্ট ওরা করতে চায় না। সেই জন্য আমি বলবো যে যদি যারা থিয়েটার আসে তারা যদি পড়াশোনা করে, তারা যদি ভালো করে শিখে, তাহলে তারা মঞ্চে কাজ করতে পারবে। এটা একটা ভালো কথা বলেছেন। ডিজিটাল প্রযুক্তিতে আপনার যে থিয়েটারের প্রতি যে সমৃদ্ধ করবে, এই মৌলিকত্ব হারিয়ে ফেলবে না একেবারে। যদি ডিজিটাল যুগটা আমাদেরকে সমৃদ্ধি করে, তাহলে আমাদের যে মৌলিকতা সেটা কি কোনো কারণে হারিয়ে যাবে বলে আপনি মনে করেন? হারবে না। আমরা সেটা যারা আমরা নাটকের নির্দেশনা দিয়ে থাকি, যারা নাটকে কাজ করি, তারা যদি সেটাকে ধরে রাখার চেষ্টা করি, কখনো হারাবে না। হ্যাঁ, আমাদের ডিজিটালটা আমাদেরকে ডিজিটাল পজিটিভ বলতে আমরা লাইটগুলো পাচ্ছি খুব সুন্দর, তারপরে খুব ইয়েগুলো, এই যে আমাদের সাউন্ডটা, মানে আবহাওয়াটা অনেক কষ্ট করে আগে কলকাতা থেকে নিয়ে আসতাম, এখন তো এখানে অ্যাভেলেবেল, এখন আমাদের ইউটিউবে অ্যাভেলেবেল, আমাদের গুগলে অ্যাভেলেবেল, আমরা সাউন্ড এফেক্টগুলো পাচ্ছি। তো এখন ডিজিটালে তো আমাদেরকে অনেক কিছু উপহার দিয়েছে, আমরা কেন সেটাকে ম্যানেজ করব? সেটাকে নিয়ে আমরা আরো সমৃদ্ধ করবো নাটক। নতুন প্রজন্ম কিন্তু যুক্ত হচ্ছে না, আর যুক্ত যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা খুব বেশি টিকে থাকছে না। কেন? ওই যে বলছি, নতুন প্রজন্মের যারা নাটকে আসে, তারা, যেমন আমি বলি, আমি নাটকে এসে আমি নাটকের প্রয়োজনে গান শিখেছি, নাটকের প্রয়োজনে উচ্চারণ শিখেছি। যেমন আমি একটা কথা বলি, আমাদের থিয়েটার উৎসব চট্টগ্রাম দু একটি নাটক করার পরে আমরা দেখেছি যে চট্টগ্রামে, বিশেষ করে চট্টগ্রাম এবং আরো কয়েকটি জায়গাতে আছে, সিলেট আছে, আর অন্যান্য অঞ্চলে আছে, আমাদের উচ্চারণ ত্রুটি অনেক বেশি। সেই জায়গা থেকে আমরা অনুধাবন করতে পেরেছি যে উচ্চারণের একটি কর্মশালা করালে কেমন হয়। আমার সালটা মনে নেই, তখন চট্টগ্রামে আবৃত্তির কোনো সংগঠন, আমার মনে হয় যে বোধন ছিল, এর আর কোনো সংগঠন ছিল বলে আমার মনে হয় না। তো আমরা সেই জায়গা থেকে চিন্তা করে আমরা একটি কর্মশালার আয়োজন করেছিলাম 3 মাস ধরে, প্রচুর সাড়া পেয়েছি। প্রায় সেই কর্মশালাতে 350 ছেলে মেয়ে, এখন ছেলে মেয়ে বলবো না, সেই কর্মশালাতে শেখার জন্য। তারপরে কলেজের অনেক লেকচারার, অনেক প্রফেসর এই কর্মশালাতে অ্যাটেন্ড করেছে। কেন? বলে যে আমরা লেকচার দিই, আমাদের উচ্চারণ ত্রুটি অনেক বেশি। তো সেটাকে শুধরানোর জন্য আমি কর্মশালাতে অ্যাটেন্ড করেছি। বর্তমান তো সেটা নেই, বর্তমানে অনেকগুলো সংগঠন হয়েছে, তারা শুদ্ধ উচ্চারণ শেখায়, তো অনেক ব্যাপ্তি ঘটেছে। কালচার যে ডেভেলপ করেনি তা না, কালচার অনেক ডেভেলপ করেছে, কিন্তু আমরা যারা কালচারকে পোষণ করি, কালচারকে দেখি, সেটা আমরা মনে হয় যে আরো বেশি করে কাজ করলে কালচার অনেক ডেভেলপ, কিন্তু তারপর নাটক অনেক সমৃদ্ধ হবে। সুন্দর বলেছেন। এখন বর্তমান সময়ে মঞ্চ নাটকের ভবিষ্যৎটা কি বলে আপনি মনে করেন? আদৌ কি কোনো ভবিষ্যৎ আছে? হ্যাঁ, অবশ্যই ভবিষ্যৎ আছে। আমরা মৌলিক নাটক, মানে আমাদের লোকজ নাটকগুলো, আমাদের ঐতিহাসিক নাটকগুলো, আমরা যদি আসলে আমাদের সবচাইতে
মানে নেগেটিভ জায়গাটা হলো যে আমাদের নাটক লেখক মানে নাট্যকার খুব কম, যার জন্য আমরা মৌলিক নাটকগুলো পাচ্ছি। যেমন আমাদের দলের কথা বলে আমরা অনেক দিন থেকে নাটক খুঁজে পাই, যার প্রেক্ষিতে আমি কলকাতায় বেড়াতে গেলে আমি অনেকগুলো নাটক নিয়ে আসি এবং পড়াশোনা করে কিছু নাটক বাছাই করে তারপর দলে করার চেষ্টা করি। যদি আমরা মৌলিক নাট্যকার পেতাম তাহলে অবশ্যই আমরা ফার্স্ট প্রায়োরিটি আমাদের মৌলিক নাটক নিয়ে আমরা মঞ্চে যেতাম। তো মৌলিক নাটক নিয়ে যদি উঠি আমরা মঞ্চে, তাহলে আমাদের বাংলাদেশ সমৃদ্ধ হবে, আমাদের দেশের কথা আমরা মঞ্চে নিয়ে আসব, আমরা দেশের ঐতিহ্যকে মঞ্চে আনবো, ইতিহাসকে মঞ্চে নিয়ে আসতে পারবো। এই মৌলিক নাট্যকারের প্রয়োজন। সেক্ষেত্রে তাপসদা, নতুন প্রজন্ম নাট্যকর্মীদের জন্য আপনার কোনো বিশেষ কোনো বার্তা আছে কি? বলছি তো যে বিশেষ বার্তা হলো যে আমরা যারা দলে কাজ করাই, তারা নতুন নাট্যকর্মী যখন দলে নতুন আসে তাদেরকে নিয়ে ভালো কর্মশালা করানো উচিত। অভিনয় কর্মশালা, উচ্চারণের কর্মশালা, মেকআপের কর্মশালা, আলোক প্রক্ষেপণের কর্মশালা, আবহ সঙ্গীতের কর্মশালা। যেমন অনেকে আসে উচ্চারণ ভুল, অনেকে আসে তারা দুটি ডায়লগ বলতে গেলেও তারা স্কেলগুলো বোঝে না, যার জন্য তাদেরকে আমি বলবো সংগঠন, আমরা যারা সংগঠন করি তারা যদি ভালো শিক্ষা দিই তাহলেই আমাদের আগামী দিনগুলো আরো আলোকিত হবে। আচ্ছা, আপনাকে একটা শেষ প্রশ্ন করি, থিয়েটার নিয়ে আপনার স্বপ্ন কিংবা কোনো পরিকল্পনা আছে কি? হ্যাঁ আছে। আমি এমন একটি থিয়েটার নিয়ে মঞ্চে আসতে চাই, যে থিয়েটারের মধ্য দিয়ে আমি আমার বাংলাদেশের ঐতিহ্যকে, মুক্তিযুদ্ধকে এবং বর্তমানকে নিয়ে যেন মঞ্চে একটি সফল নাটক মঞ্চায়ন করতে পারি, এরকম একটি স্বপ্ন আমার আছে। জানি না কখন সেই স্বপ্ন পূরণ হবে। থিয়েটার অফ চট্টগ্রামের নতুন কোনো প্রোডাকশন কি আসছে আপনার? হ্যাঁ, দারুণ। আমাদের একটি নতুন নাটক নিয়ে আমরা কিছুদিনের মধ্যে মঞ্চে আসবো, আশা রাখছি। সেই নাটকটি অনেকদিন থেকে রিহার্সাল হচ্ছে, তো আমরা দর্শকদের জন্য, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী তাদের জন্য আমরা একটি মেসেজ দিতে চাই। আমরা আগামী ঈদের কিছুদিন পরেই মঞ্চে আসছি আমাদের থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের নতুন নাটক। এখন নাম বলবো না, নাম বললে অনেকেই জেনে যাবেন। হ্যাঁ, আমাদের নতুন নাটক নিয়ে আসছি, থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের নতুন নাটক। মাত্র 3 জনকে নিয়ে এই নাটকটি মঞ্চায়ন হবে। এটা একটি চমৎকার উপস্থাপন। তাহলে আমরা এই পর্যন্ত থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রাম 3 জনের নাটক মঞ্চে আসেনি। এই প্রথম 42 বছর পরে আমরা এই নাটক নিয়ে মঞ্চে আগমন করছি। সেই নাটকের কারা কারা আছেন জানেন? বলছি এখানে এই নাটকের আমাদের থিয়েটার ওয়ার্কশপ চট্টগ্রামের আমার ব্যক্তিগত, আমার প্রিয় নাট্যকর্মী, আমার প্রিয় শিষ্য, আজকের মঞ্চালকের উপস্থাপক সাইফুল ইসলাম, সে আছে, এবং নাজিমউদ্দিন মামুন, আরো একজন ফিমেল ক্যারেক্টার আছে অনিন্দিতা শেখর চৈতি। এই 3 জনকে নিয়ে আগামী ঈদের পরপরেই আপনারা চেয়ে থাকুন মঞ্চের দিকে। আলো কখন জ্বলবে আপনাদের আশার অপেক্ষায়। সুপ্রিয় দর্শক, আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। নাটক দেখুন, নাটককে ভালোবাসুন। আর তাপসদা খুবই ভালো গান করেন, এটা আমি আগেও বলেছি।
আমরা আজকের অনুষ্ঠানটি তাপসদার গান শুনতে শুনতেই বাড়ি যাব। তারপর না, আসলে ভালো গান করে এটা ঠিক নয়। আমি তো বলেইছি যে আমি নাটকের প্রয়োজনে গানটা করা হয় আর কি। আমি এমনিতে কোনো গান নিয়ে কখনো মঞ্চে উঠিনি। দুটো লাইন। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ওই চাটা ঠান্ডা হয়ে গেছে, এরপরে আবার চা খাবো। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমার একটি প্রিয় গান। অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। যে আছে মম গভীর প্রাণে, ভেদিবে তারে হাসির বাণে, চকিতে চাহো মুখের পানে, তুমি যে কৌতূহলী। তোমারে তাই এড়াতে চাই, ফিরিয়া যাই চলি। অনেক কথা যাও যে বলে, কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি। এটুকু। থ্যাংক ইউ তাপসদা।